আমি প্রীতমনাথ দীপ্ত, সাইবার সিকিউরিটির অভিন্ন কিছু কোর্স নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। হ্যালো, আমি প্রীতম। তো গত ক্লাসগুলোতে হয়তো দেখছেন সাইবার সিকিউরিটির একদম খুঁটিনাটি সম্পর্কে। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসকে শর্ট করে বানাতে, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে। এটা চাচ্ছি না যে পুরো ক্লাসটাকে 1 ঘন্টার একটা ক্লাস করে আপনাদের ব্রিফ করতে, কারণ এই জিনিসটা খুবই একটা বোরিংনেস তৈরি হবে এবং বুঝতে অসুবিধা ক্রিয়েট হবে। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসকে আমি শর্ট আকারে তৈরি করতেছি, যাতে প্রত্যেকটা বিষয়কে ছোট ছোট করে ভাগ করে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং বুঝতেও কি হয়, সুবিধা হয়। তো লেটস গো, আমরা একটা জিনিস দেখি। আজকে হচ্ছে সাইবার সিকিউরিটির কিছু পয়েন্ট সম্পর্কে দেখবো, জিনিসটা কি কি করা যায় এবং কিভাবে কি ইনকাম করা যায়। কারণ আমাদের মেইন কাজ হচ্ছে যে এটা করে কিছু ইনকাম করা এবং স্বাভাবিক আপনি ইনকাম করলে সেটা দেশের জন্য এবং পরিবারের জন্য, দুজনের জন্যই লাভজনক। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের যদি টেবিল অফ কন্টেন্টটা দেখি, তাহলে দেখবেন অ্যাবাউট ইট, সাইবার সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি, ডিফারেন্ট টাইপ আর OWS। OWSP জিনিসটা কি? OWSP জিনিসটা হচ্ছে যে কি, ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রোগ্রাম। তো এই জিনিসটা কি, কাজ কিভাবে করে, কেন করে, এইগুলো তো অবশ্যই বলবো। তার আগে ধাপে ধাপে যাই। প্রথমে শুরু করি সাইবার সিকিউরিটি সম্পর্কে। সাইবার সিকিউরিটি সম্পর্কে হয়তো কম বেশি আপনারা জানেন, কারণ এর আগে ব্রিফ করা হয়েছে জিনিসটা নিয়ে। তাও আমি ছোট করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ইজ এ প্র্যাকটিস অফ এ প্রোটেক্টিং ইন্টারনেট কানেকশন such as hardware, software and data from cyber threats. সাইবার সিকিউরিটি মানে যে শুধু সফটওয়্যার ভিত্তিক হবে এমন কোনো কিছু না, ঠিক আছে? এটা কিন্তু হার্ডওয়্যারের জন্য ইম্পর্টেন্ট। কেন? ধরলাম আমার যখন একটা কম্পিউটার বা একটা মোবাইলে যখন আমার কোনো বাগ আসবে বা ম্যালওয়্যার আসবে, তখন এটা প্রচুর প্রেসার ক্রিয়েট করবে আমার সফটওয়্যারের উপর। এছাড়াও যখন সফটওয়্যার প্রচুর পরিমাণে ক্র্যাশ হবে, ডাটা ক্র্যাশ হবে, তখন এগুলো হার্ডওয়্যারের উপর এফেক্ট করবে। যেমন একটা ধরলাম হার্ড ডিস্ক, একটা কম্পিউটারে বা একটা মোবাইলে হার্ড ডিস্ক আছে, যখন প্রচুর পরিমাণে ম্যালওয়্যার প্রচুর পরিমাণে এটাকে আপনার ডিলেট করবেন, আবার রিফর্ম করবেন, এই জিনিসটা যখন বারবার রিড অ্যান্ড রাইট জিনিসটা হবে, তখন স্বাভাবিকলি একটা ডাটা সেভার বা হার্ড ডিস্ক বা যে কোনো একটা এসএসডি কি হবে, ক্র্যাশ করবে। আর একটা ক্র্যাশ করা মানে সব ডাটা চলে যাবে। আর এটা যখন বারবার হবে, তখন স্বাভাবিক ডিভাইস নষ্ট হবে। হার্ডওয়্যারের জন্যই বললাম, সফটওয়্যার তো আছেই। তো এই জিনিসগুলো নষ্ট হবে। তো আমি বলবো সবসময় সাইবার সিকিউরিটি মানে সফটওয়্যার ভিত্তিক এমন না, হার্ডওয়্যার আছে। এছাড়া যেমন ধরলাম ব্লুটুথ সিস্টেমগুলো, এমন অনেক কিছু হার্ডওয়্যার সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে একটা কম্পিউটার ডিভাইস হ্যাক করতে পারি। অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে সেগুলো দেখবো। হার্ডওয়্যারগুলো যেমন আলফা নোট, যেটা হচ্ছে ওয়াইফাই হ্যাকিং এর জন্য সব থেকে বেশি ইউজ করা হয়, আপনারা একটু গুগল করলে পাবেন। ফ্লিপার জিনিসটা দিয়ে খুব ইজিলি যখন একটা কারের ডোর লক করতে পারবেন বা সিগন্যাল কি করতে পারবেন, কপি করে করতে পারবেন, সেটা একটা ডোরের হোক, একটা মনিটরের হোক, কিংবা একটা এসির হোক, এভরিথিং এর জন্য, ঠিক আছে? তো সাইবার সিকিউরিটির কি কি দেখতেছি, অ্যাপ্লিকেশনস আমরা একটু দেখি মার্কলি। সেটা একটা অ্যাপ্লিকেশনের জন্য, ইনফরমেশনের জন্য, নেটওয়ার্কের জন্য, অপারেশনালের জন্য, এনক্রিপশনস, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যান্ড ইউজার এডুকেশনস আর ডিজাস্টার রিকভারি। জিনিসগুলোকে একটু বলি। অ্যাপ্লিকেশন সহজে বুঝতে পারছেন, সফটওয়্যার ভিত্তিক যেগুলো সেগুলো। আর ইনফরমেশন বলতাম কোনো একটা সার্ভারে কোনো একটা পার্সোনাল ইনফরমেশন যদি আমরা চুরি করে ফেলি বা ওটাকে সেভ দেওয়া, এই জিনিসগুলো ইনফরমেশনের মধ্যে পড়তেছে। যদি আমি সেই জিনিসটা চুরি করে ফেলি আনইথিক্যালি, তখন একটা আনইথিক্যাল হ্যাকারে চলে যাচ্ছে। আর যদি আমরা সেই ইনফরমেশনটাকে আমরা সেভ দেওয়ার জন্য বিভিন্ন ফায়ারওয়ার বা অ্যান্টিভাইরাস ইউজ করি, তখন হচ্ছে এটা কি হবে, সাইবার সিকিউরিটির মধ্যে পড়বে। আর হচ্ছে নেটওয়ার্ক, অবশ্যই নেটওয়ার্কের কাজ সব থেকে বেশি, কারণ নেটওয়ার্কের জন্য আপনাদের আলাদা করে ক্লাস রেডি করা আছে। তো ওগুলো দেখবেন, কারণ আমি যদি নেটওয়ার্কে বুঝতে না পারি কোন কানেকশন কিভাবে কাজ করতেছে, পোর্ট, ভিপিএন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আইপি, এগুলো যদি আমি বুঝতে না পারি বা ম্যাক অ্যাড্রেস, এগুলো যদি বুঝতে না পারি, তখন আমার সাইবার সিকিউরিটি শেখার কোনো মাহাত্ম্য বা কোনো প্রয়োজন পড়ে না। তো অপারেশনাল হচ্ছে যে যদি আমি অপারেশন মোডে বিভিন্ন কাজ করতে পারি, যেমন হতে পারে একটা সার্ভার হাউস হতে পারে, সার্ভার হাউস আমি কাজ করতেছি অপারেশনাল মোডে, তখন হইতে পারে আমার বিভিন্ন অডিট হইতে পারে। অডিট মানে জিনিসটা কিরকম, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি বা বিদেশেও ধরতে পারেন, ওরা প্রতি বছর একটা অডিট প্রোগ্রাম করে, মানে ওরা বিভিন্ন ইথিক্যাল অ্যান্ড সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের ডাকে এবং ওরা বলে যে আপনারা আমাদের সফটওয়্যারগুলো টেস্ট করেন, সার্ভারগুলো টেস্ট করেন, যে এখানে কোনো ভাইরাস আছে নাকি বা এখানে কোনো আপডেট দেওয়া যায় নাকি। দেখবেন প্রতি বছর বড় বড় কোম্পানিগুলোতে একটা আপডেট আসে, অনেক সময় অনেক কোম্পানি তো প্রতি মাসে আপডেট আনে, ডিপেন্ড করতেছে। তো এই আপডেটগুলো কেন আনে, যখন নতুন করে ম্যালওয়্যার আবিষ্কার হয়, ওখান থেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, ওগুলোর উপর কাজগুলো করা হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে এনক্রিপশন মোড। এনক্রিপশন মোডটা কি? এনক্রিপশন মোডটা হচ্ছে ধরলাম আমার একটা ডাটাকে আমি লুকাবো বা পাসওয়ার্ড দিব,
বা এটা একটা ইমেজ হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, এটাকে আমি লক করে দিব। সেটা একটা জিপ ফাইলকে যদি আমি লক করে দিই তখন গুলো এনক্রিপ্টেড ফাইল হয়ে যাবে। এনক্রিপ্টেড নাম সম্ভবত আমরা অনেক জায়গায় শুনছি, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড প্রোগ্রাম। এন্ড টু এন্ড মানে হচ্ছে যে ধরলাম আপনার মেসেজ গুলা 16 ডিজিটে ভাগ করে নিবে। মানে এই আপনি ধরলেন কাউকে হাই লিখলেন, ওই হাইটাকে 16 ডিজিটের নাম্বারে কি করবে, প্রকাশ করবে। ওই 16 ডিজিট নাম্বারটা কার কাছে যাবে, যে এটা ভিউ করবে। তার মানে আপনি আর ও ছাড়া মাঝখানে কেউ দেখতে পারবে না। আর হয়তো আপনি বলতে পারেন এনক্রিপ্টেডকে আমি কি করবো, হ্যাক করবো। সোজা কথা বলতে আপনি 16 ডিজিটের এই নাম্বারগুলোকে যদি আপনি হ্যাক করতে চান, আপনার বিশাল একটা সময় লাগবে। আপনি বুঝতে পারছেন, 4 ডিজিট যদি আমার ব্রেক করতে সময় লাগে 2 দিন, তাহলে আমার 16 ডিজিট করে শুধু একটা মেসেজকে আমার ব্রেক করতে চলে যাবে কতদিন, মানে 20 থেকে 15 দিন। তাহলে ও যদি 1 ঘন্টা মেসেজ করে, তাহলে আপনি বুঝতেছেন প্রায় 4-20 বছর চলে যাবে আপনার মেসেজ ডিক্রিপ্ট করতে। তার মানে এটা বিশাল একটা সময়। তো এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা জায়গা থাকে। আপনি যদি এটা অটোমেটিক থাকে না, এটা আপনাকে সেটিং এ যে এন্ড টু এনক্রিপ্টেড কি করতে হবে, ম্যানুয়ালি অন করতে হবে, তার মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক। হয়তো এই নিয়ে টেলিগ্রামে অনেক শুনছেন, টেলিগ্রামে কিন্তু সবকিছুই এন্ড টু এনক্রিপ্টেড হয়, মানে ম্যানুয়ালি করতে হয় না, অটোমেটিক্যালি সব এনক্রিপ্টেড থাকে, বাট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা করতে হয়। আচ্ছা, লাস্ট হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল মানে হচ্ছে কোন একটা সার্ভারে আমার কাছে অ্যাক্সেস আছে, ওই অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে হবে। ধরলাম আমি শুধু সার্ভারে অ্যাক্সেস আছে বা সার্ভারের ওনার বা একটা কোম্পানিতে সার্ভার ম্যানেজমেন্টে আছি, তো আমি যদি ওই অ্যাক্সেস কন্ট্রোলটাকে ঠিক মতো করতে না পারি বা কোনো ম্যালওয়্যার ঢুকে ফেলি, তার মানে পুরো ডাটা কি হয়ে যাবে, ব্রিচ হয়ে যাবে বা আউট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে কি এন্ড ইউজার এডুকেশন। এন্ড ইউজার এডুকেশন মানে হচ্ছে কি, ধরলাম এটা নিয়ে একটা আলাদা একটা টপিক আছে। ধরলাম আমি ইউজার্স, তো এই ইউজার্স এর মধ্যেই থাকা জিনিসগুলো হচ্ছে এন্ড ইউজার্স এর মধ্যেই পড়ে। লাস্টে হচ্ছে কি ডিজাস্টার রিকভারি। এটাকে মূলত বলতে পারেন হচ্ছে যে ডাটা যদি ব্রিচ হয়ে যায় বা ডাটা যদি আউট হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, ওটাকে কিভাবে রিকভারি করা যায়। ধরলাম আমার সার্ভারে অ্যাটাক হয়েছে, আমার ডাটা সব হচ্ছে লক হয়ে গেছে। অনেক সময় কিছু ম্যালওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনার ডাটা কি করে দিবে, লক করে দিবে। ঠিক আছে, অনেক সময় নাম শুনে থাকতে পারেন, কিছু কিছু ম্যালওয়্যার অ্যাটাক হলে দেখা যায় পুরা আমার ডাটা কম্পিউটারের সবগুলো কি করা যায় না, আর ওপেন করা যায় না। ওগুলো কিভাবে রিকভারি করা যায়, কারণ ওগুলো হয় আপনাকে ওই হ্যাকারকে টাকা দিয়ে ওটার ডিক্রিপ্ট করার জন্য ও কোড দিবে, আদারওয়াইজ আপনাকে ডিলিট করে দিতে হবে। তো অনেক সময় অনেকের ব্যক্তিগত ডাটা থাকে যেগুলো ডিলিট করা পসিবল না, তো এগুলো রিকভারি কেমনে করা যায় ওটা আমরা দেখবো। অনেক সময় দেখা যায় ভিকটিম ওর কি করে তার পাসওয়ার্ড বা কিংবা হচ্ছে পেন ড্রাইভ থেকে সবকিছু ডিলিট করবে। তো ওগুলো রিকভারি কেমনে করা যায়, যখন কোনো ধরনের একটা অ্যাটাক হয়েছে কোনো জায়গায় বা কোনো একটা ডাটাকে আমাকে ব্যাকআপ করতে হবে বা সে ডিলিট করে দিছে, সে ক্লিন করে দিছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি কোনো একটা ডাটা ডিলিট করলাম অ্যান্ড হচ্ছে কি এরপরে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিলাম, তার মানে কি আমি ডাটা পাবো না, এটা একটা ভুল ধারণা। যে রিসাইকেল বিন থেকে ডিলিট করার পরও আপনি ডাটাটা রিকভারি করতে পারবেন। সো কখনো যদি এটা মনে করেন আমি রিসাইকেল বিন থেকে ডাটা ডিলিট করে দেওয়ার পর আমি নিশ্চিন্ত আছি, এটা ভুল কথা। রিসাইকেল বিন থেকে ডিলিট করার পরও আপনি ডাটাটা রিকভারি করতে পারবেন। নেক্সট আমরা যাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অফেন্সিভ সিকিউরিটি নিয়ে পড়বো। অফেন্সিভ কি আর ডিফেন্সিভ একটু দেখি। অফেন্সিভ সিকিউরিটিটা হচ্ছে এরকম যে সাইবার সিকিউরিটিকে আপনারা অনেকে বলেন যে অনেক ভাগে ভাগ করে, যেমন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এ যদি আমি যাই, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, এটা তো আমি আগেই বলছি। আবার সাইবার সিকিউরিটিতে আসলে এখানের মধ্যে কিছু আছে অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বলতেছে, তো অফেন্সিভ সিকিউরিটির কাজ যদি আপনি বলেন যে আমি ইন ফিউচার অফেন্সিভ সিকিউরিটি হিসাবে কাজ করব, আর যদি কেউ বলে না আমি ডিফেন্সিভ সিকিউরিটি হিসাবে, আবার অফেন্সিভ সিকিউরিটি ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন রেড টিম, ব্লু টিম, এগুলো কি, এগুলোও আমি ডিটেইলসলি বলবো। ঠিক আছে, তো আমরা অফেন্সিভ সিকিউরিটি কাজ কি আমরা দেখি। প্রথম হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এজ এ সার্ভিস। তো আপনি চাইলে পেনিট্রেশন টেস্টিং করতে পারেন, প্যান টেস্টিং করতে পারেন। সোজা কথায় বলতে গেলে প্যান টেস্টিং মানে কি, ওই যে বাগ বের করা, বিভিন্ন হচ্ছে সমস্যাগুলো বের করা। একটা ওয়েবসাইট দিছে, ওই ওয়েবসাইটে কি সমস্যা আছে নাকি, ওখানে ওই ওয়েবসাইটে কি হ্যাক হওয়া পসিবল নাকি, যত ধরনের হ্যাক করা যায়, যত ধরনের কিছু করা যায় আমরা ট্রাই করে ফেলবো। ট্রাই করার পর যদি যেটা হয় সেটা আমরা একটা রিপোর্ট করবো, কাকে, ক্লায়েন্টকে বা কোম্পানিকে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং সেম হিসাব, সেটা শুধু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হবে। ঠিক আছে, ক্লাউড সিকিউরিটি টেস্টিং, ক্লাউড সার্ভিসগুলো যেগুলো ক্লাউড সার্ভিস সেগুলো আমরা টেস্টিং করে দেখবো। অফেন্সিভ আমরা টেস্ট মোডে আছি কিন্তু। ভালনারেবিলিটি স্ক্যানিং এন্ড ম্যানেজমেন্ট। ভালনারেবিলিটি হচ্ছে যে ওখানে যদি বাগস থাকে, অন্যান্য সমস্যাগুলো আমরা একটা টেস্ট করে একটা রিপোর্ট রেডি করবো। ওয়্যারলেস সিকিউরিটি টেস্টিং, ধরলাম আমার এরিয়াতে একটা ওয়্যারলেস সিস্টেম বের করতেছি বা আমার অফিসে ওয়্যারলেস সিস্টেম, ওই ওয়্যারলেস সিস্টেমটা কি হ্যাক হওয়া পসিবল নাকি পসিবল না সেটা আমরা দেখবো এবং ওটা টেস্টিং করবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো একটা সিকিউরিটি আছে, এগুলো একটা টেস্ট মোড আছে। ধরলাম আমি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ার বানালে তো হলো না, ওটা আমাকে কি করতে হবে,
সেফ দিতে হবে। হ্যাঁ, ডেডিকেটেড রিসোর্সেস, এই ডেডিকেটেড বিভিন্ন রিসোর্স নিয়ে কাজ করা এগুলো। তো এই হচ্ছে অফেন্সিভ মুডগুলোতে কাজ হচ্ছে এগুলো। তো এরা হচ্ছে মূলত আপনার টেস্ট করবে, একটা রিপোর্ট করবে, সার্ভিস দিবে, এদের কাছে এগুলোই। এন্ড দেন ডিফেন্সিভ মোডে যায় একটু। আচ্ছা, অফেন্সিভ সিকিউরিটির আরেকটু এখানে আরেকটু কথা বলি, যেমন হচ্ছে হান্ট, মানে ওই যে বিভিন্ন হান্ট করা, একটা ওয়েবসাইট বিভিন্নভাবে হ্যাক করা যত পসিবল। হ্যাঁ, তারপর এখান থেকে শুরু করে নেটওয়ার্ক আর্কিটেকচার আছে, পেনিট্রেশন টেস্টিং আছে, দেন হচ্ছে অ্যাসেস ইনভেন্টরি এন্ড আইডেন্টিফাই, দেন হচ্ছে হান্ট, দেন হচ্ছে রেমিডিয়েট এন্ড হার্ডেন দ্য নেটওয়ার্ক। এইটা হচ্ছে মূলত হচ্ছে একটা রেড টিম, মানে একটা ফুল অফেন্সিভের কাজগুলো, মানে পার্ট মানে ফার্স্ট আপনাকে নেটওয়ার্কিং কাজগুলো দেখতে হবে, দেন হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, অ্যাসেট ইনভেস্টিগেশন, তো ইনভেস্টরি, তো এগুলো সবগুলো মানে ধাপে ধাপে আপনাকে করতে হবে। তো প্রত্যেকটা ধাপ কিভাবে করতে হবে, কিভাবে একটা রিপোর্ট রাইট করতে হবে, সেটা নিয়ে অবশ্যই আমি ইন ফিউচার বা পরের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে আর ডিটেলসে না বলি, কারণ এটা বড় হয়ে যাবে ক্লাস, তখন একটা বোরিংনেসের একটা ব্যবসা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখন যাবো ডিফেন্সিভ সিকিউরিটিতে। ডিফেন্সিভ সিকিউরিটিতে কে কে আছে দেখি, কি কি আছে দেখি। তো হচ্ছে প্রথমে হচ্ছে দেখি সিকিউরিটি ট্যাগ ম্যানেজমেন্ট চলতেছে, মানে আপনি হচ্ছে সিকিউরিটি ট্যাগ গুলো ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, ম্যানেজিং ডিটেকশনস এন্ড রেসপন্স। আপনি ম্যানেজ করতেছেন, ওটা কিভাবে রেসপন্স করতেছেন সেটা। ক্লাউড সিকিউরিটি, ক্লাউডে যত ধরনের সিকিউরিটি আছে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। ধরলাম গুগল ক্লাউড সার্ভিস, মাইক্রোসফট কিংবা অ্যামাজন ওয়েব সার্ভারের ক্লাউড সার্ভিসে আপনি জব করতেছেন বা এজ এ ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে আপনাকে জানতে হবে কিভাবে ক্লাউড ম্যানেজমেন্ট করতে হয়, ক্লাউড সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হয়, সাথে সিকিউরিটি ট্যাগ ম্যানেজমেন্ট, কারণ ওখানে অনেক কিছু সার্ভার থাকবে, ওগুলো টেকনোলজিক্যাল সার্ভার, ওগুলো ম্যানেজমেন্ট জানতে হবে। শুধু যে আপনি সফটওয়্যার তাকে টেকনোলজি সাপোর্ট দিলেন এমন না, তাকে আপনাকে হার্ডওয়্যার সাপোর্ট গুলো দিতে হবে। শুধু কারণ একটা কোম্পানি শুধু আপনি একটা জিনিস জানেন এমন না, মাল্টিপল ক্লাস করতে পারলে আপনাকে আরো একটু বেটার কি দেয় অপরচুনিটি থাকে জবগুলো। ঠিক আছে, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন থাকবে, তারপর হচ্ছে রেমিডিয়েশন সাপোর্ট, ডেডিকেটেড রিসোর্স, আদার্স রিসোর্স থাকবে। তো আদার্স আরো অনেক কিছু থাকবে, আমি শর্টসলি বলতেছি, কারণ ডিটেলসলি বলতে গেলে দেখা যাবে অনেকগুলো চলে আসবে। আচ্ছা, অফেন্সিভ সিকিউরিটি ডিফেন্সিভ সিকিউরিটির মাঝামাঝি খারাপ করতেছে। অফেন্সিভ সিকিউরিটির মধ্যে এগুলো তো আসেই, এই যে রেড টিমিং গুলো, সিস্টেম হার্ডওয়্যারিং, এগুলো তো আসতেছেই, এক্সপোর্টেড এগুলো ডেভেলপমেন্ট। আর ডিফেন্সিভ সিকিউরিটি কারাগারে আসতেছে একটু দেখি, এই ফায়ারওয়াল ইমপ্লিমেন্টেশনস, ঠিক আছে, এনক্রিপশন, অ্যান্টিভাইরাস, অ্যাক্সেস কন্ট্রোল এন্ড ডাটা, এইসবগুলোতেও কি আসছে, ডিফেন্সিভ মোড আসতেছে। সোজা কথায় বলতে গেলে অফেন্সিভ মানে আমি টেস্টিং পারপোজ যাবো, ডিফেন্সিভ মানে হচ্ছে কি আমি ফায়ারওয়াল কিভাবে বসাবো, মানে কিভাবে একটা কোম্পানিকে হ্যাক হওয়া থেকে বাঁচাবো, আগে থেকে ডিফেন্স মোডে চলে যাব। অফেন্সিভ মানে হচ্ছে আমি হ্যাক করার ট্রাই করব, যদি কোনো বাগ থাকে সেটা আমরা কোম্পানিকে জানাবো। হ্যাঁ, ওই হ্যাক করার আগে যেগুলো নেওয়া হয় প্রতিরোধ হিসাবে, সেগুলো হচ্ছে আমরা কোথায় যাবে, ডিফেন্সিভ যাবে। কিন্তু কিছু জায়গায় দুটো একই জায়গায় কাজ করতেছে, কিছু বোথ। হ্যাঁ, যেমন থ্রেট ইন্টেলিজেন্স, নেটওয়ার্ক সেগমেন্টেশনস, এগুলো হচ্ছে যে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, এগুলো হচ্ছে যে দুজনের সেম লাগবে। যেমন হচ্ছে যে টেক ম্যানেজমেন্ট বা বিভিন্ন কম্পিউটার সিস্টেম ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু দুজনের লাগবে। আপনি শুধু কাজ করলে হবে না, আপনাকে মানে একটা অফিসিয়াল ভাবে জিনিসগুলো এই করতে হবে, রিপোর্ট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। শুধু মানে আনঅফিসিয়ালি কাজগুলো আসলে ইন্টারন্যাশনালি নেয় না। ঠিক আছে, ওই অফিসিয়ালি কিভাবে নিতে হয় সেগুলো দেখানো হবে। বিভিন্ন জায়গায় দেখবেন এই জিনিসগুলো দেখানো হয় না, কিন্তু এই আমাদের এই কোর্সটাতে এই জিনিসটা খুব সুবিধাজনক যে এগুলো দেখানো হবে, কারণ যারা এগুলো অলরেডি করছে তাদেরকে এনে, যারা ভালো মার্কেটিং এ কাজ করতেছে তাদেরকে এনে আপনারা দেখাবো কিভাবে হচ্ছে জিনিসগুলো করা হয়। শুধু যে আমি কাজ জানছি এরপর আমি কি জানি না কি করবো, তাহলে তো হচ্ছে না। তাহলে কাজ জানার পর কি করতে হবে সেটা দেখাবো। ডিফারেন্ট টাইপ অফ সাইবার সিকিউরিটি, শুধু সাইবার সিকিউরিটি জানলেই হলো, ডিফারেন্ট টাইপ আছে। যেমন কি, যেমন আপনাদেরকে একদম বাচ্চাদের মতো ছোট ভাবে একদম ইজিলি বুঝায়। যেমন সাইবার সিকিউরিটিতে ঢুকলাম, হ্যাঁ, হ্যাকিং করলাম, ফিশিং করলাম, স্প্যামিং করলাম। হ্যাকিং তো বুঝতেছেন, আমি হ্যাক করে ডাটাগুলো নিলাম। ফিশিং মানে হচ্ছে যে আমি হচ্ছে একটা মেইলে একজনকে একটা একটা লিঙ্ক দিলাম, সে লিঙ্কে ক্লিক করলো এবং তার ডাটাগুলো আমি চুরি করলাম, দ্যাটস আ ফিশিং মেইল। ঠিক আছে, বা একটা ওয়েবসাইটের মতো, ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানালাম, যে ওয়েবসাইটের আইডি পাস দিয়ে সে লগ ইন করলো, সে মনে করলো এটা ফেসবুক, কিন্তু সে ফেসবুক না, এটা কি করলো, এটা ফেক ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, আর স্প্যামিং, ওই যে আমি স্প্যামিং কিছু মেইল দিলাম, মেসেজ দিলাম যে ভাই আপনি এখানে 1000 টাকা ইনভেস্ট করুন, আপনি 1 লাখ টাকা, দ্যাটস স্প্যামিং। এগুলো কিন্তু আসলে হ্যাকিং এর মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো জানার জন্য আমার কি কি দরকার? নেটওয়ার্ক সিকিউরিটি অবশ্যই ফার্স্ট অফ অল, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ঠিক আছে, ইনফরমেশন সিকিউরিটি, স্টোরেজ সিকিউরিটি। এই সিকিউরিটি পারপাসে এইগুলা অবশ্যই জানা দরকার। আপনি কি জানেন কি জানেন না তা বড় কিছু না, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন নেটওয়ার্ক সিকিউরিটি বেশি প্রয়োজন, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, স্টোরেজ সিকিউরিটি। এই 5টা জিনিস যদি আপনি জানেন,
সত্যি কথা বলতে আপনাকে জব পাবেন না এমন কিছু নেই। জব কেউ যদি বলে ভাই জব পাচ্ছি না, জব নেই, এটা পুরো একটা ভুল কথা, একটা ভুল ধারণা আমার মতে। কারণ হচ্ছে যে আপনি যদি এই 5টা কাজ জানেন, এরপর আমার মনে হয় না সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং আর কিছু বাকি থাকে। হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউরিটি অনেকগুলো ভাগ হচ্ছে, আবার অ্যাপ্লিকেশন সিকিউরিটি অনেকগুলো ভাগ হচ্ছে, ক্লাউড সিকিউরিটি অনেকগুলো ভাগ হচ্ছে। ভাগগুলো আমি অবশ্যই বলে দিব, এন্ড কিভাবে কি করতে হবে ওটাও বলে দিব, ঠিক আছে? নেক্সট যাই। তবে এটা আশা করবো আপনাদের থেকে যে যদি এগুলো জানেন, এরপর আর জানা কিছু থাকে না। OWASP ও ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট, এই জিনিসটা ইন ডিটেলস আলাদা একটা ক্লাস থাকবে। OWASP এর টুলস আছে, কিছু টুলস দিয়ে। তবে আমি কিছু ডিটেলস দিয়ে বলি। এগুলো হচ্ছে সিকিউরিটি অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের মধ্যে, যেমন হচ্ছে যে মনিটরিং, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ইনজেকশন, ক্রিপ্টোগ্রাফি। দেন হচ্ছে এদিকে যদি আমি আসি, আবার হচ্ছে ভালনারেবিলিটি, সার্ভার সাইড ইনসিকিউর ডিজাইন সিকিউরিটি, তারপর হচ্ছে সফটওয়্যারের ডাটা নিয়ে কাজ। মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের যত ধরনের সিকিউরিটি ম্যানেজমেন্ট করা যায় সেগুলো নিয়ে ইনক্লুস এখানে আমরা আলোচনা করবো, ভালনারেবিলিটি অ্যানালাইসিস নিয়ে, ঠিক আছে? টপ 10 দেওয়া আছে, এছাড়াও তো আরো অনেক আছে। শুধু যে একটা ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইট বানায় আমি লঞ্চ করে দিলাম, কালকে দেখা গেল হ্যাকার এসে হ্যাক করে কি করলো, মানুষের ব্যক্তিগত ডাটা সব নিয়ে গেল, ওখানে সবার ন্যাশনাল আইডি কার্ড আছে, ব্যাংকের ডিটেলস থাকতে পারে, এভরিথিং। তাহলে লাভটা কি হলো? তাহলে আপনার দেখা যাবে আপনার নামে ওই গ্রাহকটা কেস করে দিছে বা আন্দোলন করতেছে বা সামথিং করতেছে। তাই এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আমার সিকিউরিটি করতে হবে। শুধু ডাটা ব্রিচ হলো, এই ডাটাগুলো ওরা ব্ল্যাক মার্কেটে সেল করতেছে। আপনি যদি ডার্ক ওয়েবে ঢুকেন প্রচুর পরিমাণে ডাটা পাবেন, সেটা লিঙ্কডইন, ফেসবুক। অবশ্য তারা স্বীকার করবে না, এখন ফেসবুক তো বলবে না যে আমার ক্ষেত্রে ডাটা চুরি হয়েছে। এগুলো প্রতি কিছুদিন পরপরই হয়, আপনারা হয়তো জানেন না। ডার্ক ওয়েবে ঢুকলে বা ডার্ক ওয়েব নিউজগুলো দেখলেই পাবেন। তো আমরা এরপরে যাই, সাইবার থ্রেট ইন্টেলিজেন্স, ঠিক আছে? যেমন সাইবার থ্রেট ইন্টেলিজেন্সের মধ্যে কি কি করছে? অপারেশনাল মোড আছে, যেখানে আমি অপারেশনাল মোডে কাজ করব। টেকনিক্যাল কাজগুলো টেকনিক্যালের মধ্যে হচ্ছে, স্ট্র্যাটেজিকে পার্ট করছে। মানে আমি 3টা ভাগে করতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে ম্যালওয়্যার গুলো নিয়ে কাজ, অ্যাটাক প্যাটার্নস গুলো নিয়ে আমরা কাজ করবো। কিভাবে অ্যাটাক প্যাটার্নস গুলো হয়, কিভাবে অ্যাটাক গুলো হয়, ম্যালওয়্যার গুলো কিভাবে সাজানো হয়, কিভাবে বিল্ড করা হয়, সেগুলো বিগিনার পার্টস। দ্যাটস ওয়াই কিভাবে বিগিনারই করা হয়, বিগিনার স্টার্টিং এ যা যা করা হয়, বাট অ্যাডভান্স পার্টস গুলোতে কিভাবে ম্যালওয়্যার বানানো হয় সেটাও দেখানো হবে। একটা ম্যালওয়্যার বানায় কাকে ফাইলটা যদি আমি কারোর সাথে ইনজেক্ট করে দিই, মানে ধরলাম আমার কাছে একটা গেম খুঁজলো, কোনো একটা ফ্রেন্ড বললো যে আমাকে গেমটা দাও, ক্র্যাক ভার্সন। আমি ওই গেমের মধ্যে একটা ম্যালওয়্যার ইনজেক্ট করে দিলাম, সেই গেমটা ইনস্টল করলো, সাথে সাথে সব ডাটা নেটওয়ার্কের মাধ্যমে আমার নেটওয়ার্কে চলে আসলো। এটা কেমনে করা হয়, কিভাবে করা হয়, সেটা ক্লাসে পাবো। TTPS এন্ড এক্সপ্লয়েট প্যাটার্নস, এগুলো নিয়ে আমরা হচ্ছে দেখবো কোথায়, প্র্যাকটিক্যালে। মোটিভেশনাল অ্যান্ড আদার ট্রেডস গুলো আমরা দেখবো হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টে, ঠিক আছে? তো আমরা 3টা ভাগে ভাগ করতে চাই এই সাইবার সিকিউরিটি টাইপ গুলোকে, ঠিক আছে? ইন্টেলিজেন্স টাইপ গুলোকে। এগুলো নিয়ে আমরা এই 3টা জিনিস আপনি যদি জানেন, আপনার বিভিন্ন সিআইডি কিংবা র্যাব কিংবা হচ্ছে মিলিটারি বা সিআইডি বা FBI এইসব জায়গায় আপনি খুব ইজিলি জব পাবেন। কিভাবে জব পাবেন সেটাও আমরা দেখাবো। তো এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস দেখাই একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কি এই পার্টগুলো আমরা কিভাবে ইন ফিউচার ক্লাসগুলো আমরা করবো। ফার্স্ট হচ্ছে ডিরেকশনস কালেকশনস করব, প্রসেস করব, অ্যানালাইজ করব, হ্যাঁ, ডিসমিনেশনস করব এন্ড ফিডব্যাক দিব, ঠিক আছে? যেমন হচ্ছে ফার্স্টে ডিরেকশনস দিব, কিভাবে কি নিতে হবে। দেন আমরা সেটাকে কালেক্ট করবো ডাটাগুলো, কিভাবে টুলস কালেক্ট করব, কোথা থেকে কালেক্ট করবো, যেমন গিটহাব থেকে আমরা কালেকশন গুলো করবো, লাইফ সাইকেল প্রসেস করব ডাটাগুলোকে নিয়ে, অ্যানালাইজ করব, ডিসমিনেশনস করব, দেন লাস্টে ফিডব্যাক দিব। মানে একটা কোম্পানিকে আমার ফিডব্যাক দিতে হবে, কারণ আমি তো আর্ন করার জন্য কাজগুলো করবো। শুধু যে আমি কাজ করে চুপ পিসিটা অফ করে শেষ, তা না। আমাকে এটা সার্ভিস ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে, ক্লায়েন্ট নিতে হবে, সেটাকে আমার ক্লায়েন্ট গুলো কিভাবে নিতে হবে, দেন তাকে কিভাবে রিপোর্ট করতে হবে। ক্লায়েন্টকে বললাম ভাই আপনার ওয়েবসাইটে এই প্রবলেম গুলো আছে, আপনি ঠিক করে দেবেন না, এভাবে হয় না। এভাবে মানে আপনার ইন্টারন্যাশনালি বা প্রফেশনালিজমে পড়ে না, আপনাকে এটা সুন্দর করে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? ওটা কিভাবে করবো, ফিডব্যাক কিভাবে দেবো, ওগুলো আমাকে দেখবো। রোল ইন সাইবার সিকিউরিটি, আমি সাইবার সিকিউরিটি শিখলাম, বিভিন্ন জায়গায় কোর্স করলাম, বাট আমার কিছু হচ্ছে না। আমি প্রোগ্রামিং শিখলাম, প্রোগ্রামিং দলে 2-4টা কোড করলাম, দেন আমি কিছু জানি না, দেন আমি ঘরে বসে আছি আর ফেসবুকে পোস্ট দিচ্ছি যে আমি কিছু পারি না। এই জিনিসগুলো যদি মনে করেন যে এগুলো করতেছেন বা এগুলো সবার ক্ষেত্রে না, এগুলো সবার ক্ষেত্রে না, যারা আসলে কাজ জানে তারা কিন্তু কাজ করতেছে। আর আপনি অনেক সময় ফেসবুকে দেখবেন যে ও এই সার্টিফিকেট পাচ্ছে, এই জায়গায় জব করতেছে, কেমনে? শুধু আপনি ওকে মেসেজ দিলে ভাই কেমনে সম্ভব, ও আপনাকে এক গাদা কিছু বললো, আপনার মাথার উপর দিয়ে গেল। তো এই জিনিসগুলো না। কেউ কি করবো, আমি সাইবার সিকিউরিটি আসলে আসি কি, আমি করবো কেন, প্রথম কথা হতে পারে আপনাদের। প্রথম কোশ্চেন হতে আমি কেন সাইবার সিকিউরিটি আসবো, আরো কিছু আছে না, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। কেউ যদি মনে করেন যে ভিডিও এডিটিং করতেছি মানে অনেক টাকা,
কেউ সাইবার সিকিউরিটিতে কম টাকা কিংবা এথিক্যাল হ্যাকিং এ তেমন একটা টাকা নেই, কিংবা কেউ বলতেছে আমার প্রোগ্রামিং করলাম, গেম ডেভেলপমেন্ট করলাম, অনেক টাকা কামাচ্ছে, সাইবার সিকিউরিটি আমি কিছু নাই, জব নেই, তাহলে আপনি আসলে এখনো কিছু জানেন না। সত্যি কথা, কেন জানেন না দেখি। দেখেন, সাইবার সিকিউরিটিকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে বলতেছে এন্ট্রি লেভেল, যেটা আপনারা রাইট নাও আছে, সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান, আইটি অডিটর এন্ড ইনসিডেন্ট অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে, ফিডব্যাকের মধ্যে নেটওয়ার্কিং করতেছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছে, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ফিনান্স, রিস্ক ম্যানেজমেন্ট, সিকিউরিটি ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে এখানকার আমরা এখানে দেখবো। এন্ট্রি লেভেল ভাগ করছি, ইন্টারমিডিয়েট লেভেল এন্ড সিনিয়র লেভেলে ভাগ করছি, তিনটা ভাগ আছে সাইবার সিকিউরিটি। তাই সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলে, সিকিউরিটি কনসালটেন্ট হচ্ছে পেন টেস্টার আছে, পেন টেস্টিং আছে, সাইবার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর আছে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আর সাইবার সিকিউরিটি আর্কিটেকচার, এগুলো হচ্ছে যে আপনার একদম সিনিয়র লেভেলে। এই লেভেলে আপনাকে যেতে হলে অনেক সময় লাগবে, 3-4 বছর পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি যদি এন্ট্রি লেভেলে ঢুকতে পারেন, আপনি মাসে কি কামাইতে পারবেন, কত টাকা কামাইতে পারবেন সেটা আমি দেখাবো। বা এন্ট্রি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল যাইতে পারলে আপনি অনেক কিছু পাই। সত্যি কথা, আপনি যদি এন্ট্রি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল যান, অনেক কিছুই পাবেন। কি পাবেন না সেটা তো আমরা দেখবো এখন, তাই না? যেমন হচ্ছে যে স্যালারি রেঞ্জটাই দেখি, আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যে স্যালারি রেঞ্জটা দেখি। স্যালারি রেঞ্জে যদি যাই, শুধু নেটওয়ার্কিংটাতে দেখি। নেটওয়ার্কিং এ আপনার 3টা ভাগে ভাগ করছে আর কি স্যালারি রেঞ্জ। জেনারেল নেটওয়ার্কিং এ দেখেন 146K, 107K, 80K, এগুলো হচ্ছে ইয়ারলি বলছি। আপনি ফরেন কোম্পানি, আমি ইউএস কে স্ট্যান্ডার্ড হিসাবে ধরছি, কারণ আমরা ডলার হিসাব করতেছি। আপনি আর বাংলাদেশের টাকায় কত কামাচ্ছি এটা না, আমি ডলারে, আমি ইন্টারন্যাশনাল হিসাব দেখাচ্ছি আপনাকে, মানে অ্যান অ্যাভারেজ। আপনি বাংলাদেশে কেমন হিসাব করতে পারবো না, কেন বলতেছি, সাইবার সিকিউরিটির মার্কেটটা যে মার্কেট ক্যাপিটালটা যে কত বড়, আপনি ইন্টারন্যাশনালি কত বড় সেটার জন্য আমি ডলার হিসাব দিচ্ছি, বাংলাদেশের টাকা হিসাব দিচ্ছি। আর আপনাকে বাংলাদেশি কোম্পানির কাজ করতে হবে এমন কোনো কথা না, আমি বাংলাদেশে 20,000 টাকা কাজ করবো, 30,000 টাকা করবো এমন কোনো কথা না। আপনি ইন্টারন্যাশনালি কেন করবেন না? আপনার থেকে অফার থাকলে আপনি কেন করবেন? আপনি গুগলে যেতে পারলে কেন বাংলাদেশে বসে থাকবেন? ডলার কামাবেন, এটা আমার আপনার পারিবারিক এবং আপনার জন্য লাভবান, ইভেন কি দেশের লাভবান। কিভাবে দেশের লাভবান? আপনি যে এই যে টাকাগুলো আনছেন, ডলার বাংলাদেশের অ্যাকাউন্টে আসতেছে, তার মানে কি হচ্ছে, আপনার দেশের ডলার পরিমাণটা, গ্যাপটা কি হচ্ছে, কম হচ্ছে। এই যে ডলার বাড়তেছে, তার মানে আপনি দেশের অর্থনীতিতে একটা যোগান দিচ্ছেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বাইরের দেশে কেন জব করবো? বাইরের দেশ থেকে ডলার আপনি দেশের অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন, তার মানে এটা অনেক বড় কিছু। ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং এ দেখেন, ঠিক আছে, ওদের একদম হাইস হচ্ছে 160, ওয়েব ডেভেলপমেন্টে একদম হাইস হচ্ছে 115। ঠিক আছে, মানে 1,15,000 ইয়ারলি বলতেছি, তার মানে প্রতি মাসে অ্যাভারেজ হচ্ছে $10,000 ধরলাম। $10,000 মানে বাংলাদেশে কত, তাই না? $1,000 মানে 1,20,000 মতো যদি হয়, $10,000 কত হচ্ছে, তার মানে প্রায় 10 লাখের বেশি। মানে আমি ধরলাম অ্যান অ্যাভারেজ 13 থেকে 14 বা 15 লাখ টাকা আপনি কামাচ্ছেন মাসে, 15 লাখ টাকা কামাচ্ছেন। এর থেকে আর কি, 15 লাখ টাকা মাসে কামালে ইয়ারলি কামাচ্ছেন প্রায় 1 কোটি টাকার উপরে। কোন জবে আপনাকে 1 কোটি টাকা দিচ্ছে? তাহলে ইনফরমেশন টেকনোলজি গেল 118, ক্লাউডে গেল 139, বাট এবার সাইবার সিকিউরিটিতে আসেন। সাইবার সিকিউরিটিতে একদম হাইয়েস্ট 161K। এখানে যতগুলো দেখতেছেন না, সব থেকে হাই 161K। আর মিড লেভেলে হলে 123, আর একদম জুনিয়র লেভেলে হলে 95K। মানে অ্যান অ্যাভারেজ কত, $9,000। একদম জুনিয়র লেভেল আপনি $9,000 শুরু করবেন। 2-3 বছর এক্সপিরিয়েন্সে আপনি 123, এবং 4-5-6 বছর ইন্টারন্যাশনালি 5 বছর এক্সপিরিয়েন্স জব করতেছেন, মানে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন। মানে আপনি 5 বছর পরে 161K আপনি ইজিলি কামাইতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনাকে জাস্ট স্যালারি রেঞ্জ দেখালাম। এখন এটা যে হবে, এটা কিন্তু অ্যাভারেজ বলতেছি, এটা এই 161K যে হবে এমন না, এর থেকে বেশি হচ্ছে। আপনি যদি একটু কোথায় যাবেন, গ্লাস ডোরে যান, গ্লাস ডোরে গিয়ে পাবেন। এছাড়া আপনি যদি ইন্ডিটে যান, ইন্ডিটে গেলে পাবেন, লিঙ্কডিনে গেলে পাবেন। ইন্ডিন, গ্লাস ডোর, লিঙ্কডিনে কিভাবে জব সার্চ করতে হয় আমরা এরপরে ক্লাসে দেখবো। ইন্টারেস্টিং কিভাবে জব নিতে হয়, কারণ আপনাকে আগে ফার্স্ট আমি দেখাই দিব। অন্যান্য জায়গায় কি দেখাবে, কোর্স শেষ করেন আপনাকে জব দিব না, ভাই আমি আপনাকে আগে জব দিব, তারপর কোর্স করাবো। জব দেখাই দিব, জব কিভাবে নিতে হয় তা দেখাই দিব, কিভাবে জব আপনার কাছে আসবে, আপনাকে বলবে যে ভাই আপনার এই এই জিনিসগুলো জানেন, যেগুলো আমার কোম্পানির জন্য প্রয়োজন, আপনি এখানে কি জয়েন করতে চান নাকি, ভাইবার জন্য আসেন। এই জিনিসগুলো আমি আগে দেখাবো, পরে জবে, পরে হচ্ছে আমি কোর্স দেখাবো। তো আমাদের ওই জিনিসটা আগে দেখাই দিব। দেন লাস্টে হচ্ছে আপনি একটাই কথা বলবো, সেটা হচ্ছে
কোর্সগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে, বাকি অন্যান্য জায়গায় অনেক জায়গায় শেখানো হয়, আমি বলতেছি না যে আমারটাই একদম দুনিয়া সব থেকে টপ না, কিন্তু আমারটা এটাই বলতে পারবো আপনাকে একটা সিকিউরিটি আমি আপনাদেরকে দিতে পারবো, সেটা হচ্ছে এই কোর্সগুলো করে অন্তত অন্তত আপনাকে আমি কি করতে পারবো, মাসে শুরুতেই আপনি 10 থেকে 20 হাজার শুরু করে দিতে পারবেন ইনকাম এই কোর্সের শেষে। কিসে? বিগিনার লেভেলে। অ্যাডভান্স লেভেলে তো আমি গেলামই না এখনো। অ্যাডভান্স লেভেলে তখন আপনি বিগিনার লেভেলে কোর্স করার পরে যখন ইনকাম করা শুরু করবেন, তখন আপনার থেকে মনে হবে যে না অ্যাডভান্স লেভেলটা প্রয়োজন, তখন আপনি অ্যাডভান্স লেভেলে ইনক্লুড করেন। আমি যে আপনাকে শুধু কোর্স সেল করলাম, হ্যাঁ শেষ আমার দায়িত্ব না। কোর্স সেল না, ইভেন কি আপনি যদি কোর্স করে যদি মনে হয় আপনাকে কি করতে হবে, মার্কেট লেভেলের কাজগুলো আমাকে একটু হাতে নাতে করতে হবে, সার্ভার কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা দেখতে হবে, তাহলে আমাদের জন্য আপনাদের জন্য আছে আমাদের জিআইটি। এখানে ইন্টার্নশিপে চলে আসেন, ইন্টার্নশিপ ভালো করলে আপনার জব, এরপর যদি মনে হয় যে না ভাই আমি ইন্টারন্যাশনালি জব করবো এরকম হাই স্যালারি দিয়ে করবো, দেন ইউ ক্যান গো। ঠিক আছে, ওই জিনিসটা আপনাদেরকে আমি ধরে দেওয়ার কথা দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাসে দেখবো কিভাবে বড় বড় সেক্টরগুলো থেকে জব এনরোল করতে হয়, কিভাবে আপনার লিঙ্কডইনটা আইডিটা সাজাতে হবে, কিভাবে বাংলাদেশে বড় বড় কোম্পানিতে সাইবার সিকিউরিটি জব আছে, এন্ড লাস্টে বলবো ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব আছে। এন্ড আমি কোর্সগুলোকে খুব শর্টে সাজাচ্ছি, এরপর আরো অনেকগুলো শর্ট ভিডিও থাকবে সাইবার সিকিউরিটি নিয়ে, এন্ড দেন শুরু হয় আপনাদের জন্য কি প্র্যাকটিক্যাল গুলো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কিভাবে জব এনরোল করতে হবে এবং লিঙ্কডইন কিভাবে অ্যাজ সাইবার সিকিউরিটি প্রফেশনালি সাজাতে হবে। সি ইউ দেয়ার।